আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি পাওলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস দ্য আলকেমিস্ট এর চতুর্থ পর্ব। বইটা ইংরেজের কাছে জমা দিতে গেল সান্তিয়াগো। শিখেছ নাকি কিছু? ইংরেজ আসলে যুদ্ধের কথায় অস্থির বোধ করছে। তার মনে হয় অ্যালকেমির মতো মজার বিষয় নিয়ে কথা বললে মনের অস্থিরতা দূর হবে। ছেলেটা বলল, দুনিয়ার একটা আত্মা আছে। যে আত্মা চিনতে পারে সে বিভিন্ন বিষয়ের ভাষাও চিনতে পারবে। শিখলাম অনেক অ্যালকেমিস্ট তাদের জীবনের লক্ষ্যটা অর্জন করে ফিলোসফার স্টোন আর জীবনের অমৃত নিয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই কথাগুলো এত সরল যে লিখে ফেলা যায় একটা এমারাল্ডের উপর। হতাশ হয় ইংরেজ লোকটা। সারা জীবনের হাড় ভাঙা ল্যাবরেটরির কাজ, শিক্ষা ও গবেষণার প্রণালী, নতুন নতুন প্রযুক্তি কিছুই রাখাল ছেলেটার উপর প্রভাব ফেলতে পারে না। হয়তো এই জন্য যে তার আত্মা একেবারে আদ্যিকালের। বই নিয়ে সে ব্যাগে পুড়ে ফেলে। তুমি বরং কারাভ্যান দেখতে ফিরে যাও। আমি এসব দেখে কিছু শিখতে পারিনি। ফিরে যায় ছেলেটা। তারপর নিজেকে শোনায়, সবারই নিজের নিজের শিখে নেওয়ার পদ্ধতি আছে। আমারটার সাথে তারটা মিলবে না, কিন্তু দুজনেই জীবনের লক্ষ্য অর্জনের জন্য বেরিয়েছি। শ্রদ্ধা করি তাকে। রাত দিন চলবে কারাভ্যান এখন থেকে। হুট পরা বেদুনরা যখন তখন দেখা দেয়। উটচালক বন্ধু এগিয়ে এসে জানায়, গোত্রে গোত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে। কারাভ্যানের কপাল খুব ভালো থাকলে মরুদ্যানে পৌঁছাতে পারবে। প্রাণীগুলো মুষড়ে পড়ে। মানুষে মানুষে কথা বলা কমে যায়। রাতে উটের গড় গড় আওয়াজে সবার পিলে চমকে ওঠে। কে জানে আক্রমণ হয়ে গেল কিনা। এসব নিয়ে মাথা ব্যথা নেই উটওয়ালার। বেঁচে আছি আমি। খাবার সময় সে কথাটাই ভাবি শুধু। পথ চলার সময় পথের কথা। আর যদি যুদ্ধ বেঁধে যায়, আর কারো চেয়ে কম লড়ব না। যেহেতু আমার নির্ভরতা নেই অতীত ভবিষ্যতের উপর, শুধু বর্তমান নিয়ে বাঁচতে চাই। বর্তমানে যত মনোযোগ দিবে তত সুখী হবে তুমি। দেখো, মরুর বুকেও প্রাণ আছে। আকাশে আছে তারার দল। গোত্রগুলো লড়ে যায় কারণ তারা মানুষ। জীবন আসলে তোমার কাছে এক চমৎকার পার্টি। যেখানে আছো সেখানে টিকে থাকাই হলো জীবন। এক রাতে যে তারা দেখে দেখে তারা এগিয়ে যেত, সেদিকে তাকালো সান্তিয়াগো। তারপর বুঝতে পারে কেন যেন দিগন্ত উঠে এসেছে। নাকি নেমে এসেছে তারার দল। না, সামনেই মরুদ্যান। মরুদ্যান বলে উঠে উটচালক। চলো এখনই যাই। যাচ্ছি না কেন আমরা? কারণ ঘুমাতে হবে। সূর্য ওঠার সাথে সাথে জেগে উঠল ছেলেটা। যেখানে ছিল রাতের তারা, সেখানে এখন দিগন্ত বিস্তৃত সারি সারি খেজুর গাছ। আগেই জেগে ওঠা ইংরেজ কথা বলে উঠে খুশির সুরে, পেরেছি, আমরা পেরেছি। চুপ করে থাকে সান্তিয়াগো। তার লক্ষ্য এখনো দূরে, পিরামিড এখনো দূরে। কিন্তু আজ সকাল, দিগন্ত ছোঁয়া খেজুর গাছের সারি, সব রয়ে যাবে স্মৃতিতে। মানুষের বাস বর্তমানে, ভবিষ্যতে স্বপ্নে। কাল একটা উটের আওয়াজ পেয়ে সবাই ভড়কে গিয়েছিল। আজ খেজুর গাছ শোনে আশ্বাসের বাণী। পৃথিবীর ভাষা আসলে অনেক ধরনের। সময় বয়ে যায়, আর বয়ে যায় কারাভ্যান। ভাবে অ্যালকেমিস্ট। লোকজন চিৎকার চেঁচামেচি করছে। উঠছে মরুর বালি। বাচ্চারা নতুন মানুষ দেখে উৎসাহে টকবক করছে। দেখল উপজাতির নেতারা কারাভ্যানের নেতাদের সাথে কথা বলছে অনেক সময় ধরে। কিন্তু এসবে অ্যালকেমিস্টের কিচ্ছু এসে যায় না। সে অনেক কারাভ্যান আসতে যেতে দেখেছে। দেখেছে মরুর বুকের রাজা আর ভিখিরিকে হাঁটতে। ধুধু প্রান্তর যেমন ছিল, থেকে গেছে ঠিক তেমনই। সে ছেলেবেলা থেকে একটা ব্যাপার দেখে দেখে অভ্যস্ত। ভ্রমণ করতে আসা লোকজন সপ্তাহের পর সপ্তাহ মরুভূমিতে হলুদ বালি আর নীল আকাশ দেখে দেখে হঠাৎ সবুজ খেজুরের সারি দেখলে পাগলের মতো হয়ে যায়। কে জানে, মানুষ যাতে গাছের মূল্য দেয়, এজন্যই হয়তো ঈশ্বর মরুভূমি সৃষ্টি করেছেন। তাকে আরও বাস্তব কিছু ব্যাপার চিন্তা করতে হবে। এখানে এ বহরে আছে এক লোক, যাকে কিছু শেখাতে হতে পারে। লক্ষণগুলো এমনই বলে। সে এখনো দেখেনি লোকটাকে, কিন্তু অভ্যস্ত চোখ এক মুহূর্তে চিনে ফেলে। তার আশা একটাই, আগের শিক্ষার্থীর মতো যোগ্য যাতে হয়। জানি না এসব ভাষা মুখের ভাষায় বদলে নেওয়ার দরকারটা কি।
ঈশ্বর তার সব সৃষ্টিতে এসব রহস্য রেখেছে, তবু এসব জ্ঞানকে কথায় রূপান্তর করার কারণ অন্য, মানুষের জন্য। সবাই মহাজাগতিক ভাষা পারে না। ব্যাপারটা ঠিক বিশ্বাস হয় না সান্তিয়াগোর। তার মনে হয়েছিল মরুদ্যান জিনিসটা আসলে সামান্য কিছু খেজুর গাছের সারি, ভূগোল বইতে যেমন দেখেছিল তেমন। কিন্তু আসলে স্পেনের অনেক শহরের চেয়ে বড় এই জায়গাটা। কুয়া আছে ৩০০, আছে ৫০,০০০ খেজুর গাছ, আর ছড়িয়ে ছিটিয়ে আছে রং বেরঙের হাজারো তাঁবু। দেখে আরব্য রজনীর কথা মনে পড়ে যায়, তাই না? প্রশ্ন তুলি ইংরেজ লোকটা। অ্যালকেমিস্টের সাথে দেখা করার জন্যে উতলা হয়ে আছে। বাচ্চারা ঘিরে আছে তাদের। পুরুষরা জানতে চায় যুদ্ধের ব্যাপারে, আর মহিলারা নিয়ে আসা রত্ন দেখতে ব্যস্ত। মরু নীরবতা থেমে গেছে। একই সাথে সবাই গোলমাল পাকাতে শুরু করে, যেন জীবন ফিরে এসেছে এখন। তারা চলে এসেছে আত্মার জগৎ থেকে মানুষের জগতে। অনেকে ভয়ে ভয়ে ছিল। তখন বাকিরা জানায় যুদ্ধের জন্য মরুদ্যান খারাপ জায়গা নয়। সাহারার বুকে মরুদ্যান অনেক আছে, কিন্তু এগুলোয় বাস করে মূলত শিশু আর নারীরা, তাই যুদ্ধ হয় মরুভূমির বুকে। বহরের নেতা সবাইকে কোনো ক্রমে জড়ো করে জানালো যে যুদ্ধ থামা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবে। তারপর জানালো আরবের রীতি অনুযায়ী সবাই থাকবে এখানে, এখানকার মানুষের বাসায় আতিথেয়তা নিবে। কিন্তু সশস্ত্র লোক আর তার পাহারাদারদের তুলে দিল গোত্রপতির হাতে। এই হলো যুদ্ধের নিয়ম, বলল সে। যোদ্ধারা যুদ্ধের সময় মরুদ্যানে থাকতে পারবে না। অবাক করে দিয়ে একটা কোল্ড রিভলভার বের করে ইংরেজ, তারপর তুলে দেয় গোত্রপতির হাতে। রিভলভার কেন? এটা মানুষের উপর বিশ্বাস আনতে সাহায্য করে আমাকে। এখন সান্তিয়াগোর মনে পড়ে যায় গুপ্তধনের কথা। যত কাছে যাচ্ছে ততই কঠিন হয়ে উঠছে যেন। যে শুরু করে তার ভালো ভাগ্যের ব্যাপারটা আর নেই। পথে পথে আছে লক্ষণ, ঈশ্বর আমার জন্য পাঠিয়েছে। হঠাৎ তার মনে হয় আসলে লক্ষণগুলো পার্থিব বিষয়, খাওয়া ঘুমানোর মতো নিত্যদিনের ব্যাপার। ধৈর্য হারিও না, নিজেকে শোনায় সান্তিয়াগো। সেই উটচালকের কথাই যেন সত্যি। খাবার সময় খাও, চলার সময় এগিয়ে চলো। প্রথম দিন সবাই পাড় মাতালের মতো পড়ে পড়ে ঘুমায়। প্রায় সমবয়সী আরও ৫ জনের সাথে ছেলেটা আর তার উটাওয়ালা বন্ধু শুয়েছে। সে তাদের শোনায় জীবনের কথা, কি করে রাখাল হলো, স্ফটিকের দোকানদার হলো। তারপর বলল ইংরেজ লোকটার কথা। চলে এলো ইংরেজ একটু পরই। তুমি এখানে? আর আমার অবস্থা খারাপ। আচ্ছা, একটু সহায়তা করো। অ্যালকেমিস্ট কোথায় থাকে খুঁজে বের করতে হবে। তারা নিজেরাই বের করবে ঠিক করে নেয়। মরুদ্যানেরা ১০ জনের মতো করে একজন অ্যালকেমিস্ট বাস করবে তা তো হবে না। হয় তার তাঁবু হবে গোল, না হয় অষ্টপ্রহর সেখানে আগুন জ্বলবে। সবখানে খোঁজার পর একটা সিদ্ধান্তে আসে তারা। মরুদ্যানটা অনেক বেশি বড়, ১০০০ তাঁবু আছে এখানে। সারাটা দিন মাটি হয়ে গেল। কুয়ার পাশে বসে বলতে থাকে ইংরেজ, তার চেয়ে চলো কাউকে জিজ্ঞেস করি। কিন্তু ইংরেজ এখানে আসার কারণ জানতে চায় না কেউ। সব ভেস্তে যেতে পারে, পরে সিদ্ধান্ত পাল্টায় সে। ছাগলের চামড়ায় পানি নিতে আসা এক মহিলাকে প্রশ্ন করে শুরু করবে সান্তিয়াগো। শুভ সন্ধ্যা ম্যাডাম, আমি এই মরুদ্যানে অ্যালকেমিস্টকে খুঁজে বের করার চেষ্টা করছি। মহিলা কোশমিন কালেও এমন ধারা শব্দ শোনেনি জানিয়ে চটজলদি চলে গেল। আরও জানিয়ে গেল যে কালো পোশাক পরা মহিলাদের সাথে কথা বলতে চাওয়া উচিত নয়, তারা বিবাহিত। রীতিনীতি মেনে চলা সবার দরকার। হতাশ হয় ইংরেজ, হয়তো ভুল করছে। কিন্তু সান্তিয়াগোর মনে কোনো হতাশা নেই। সে জানে যখন কেউ প্রতিষ্ঠার চেষ্টা করবে তখন সারা জগৎ তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আমি আগে কখনো অ্যালকেমিস্টের কথা শুনিনি, হয়তো এখানকার কেউ শোনেনি। জ্বলে উঠল লোকটার চোখের তারা। তাই তো, হয়তো এখানকার কেউ জানেই না অ্যালকেমিস্ট আসলে কি। খুঁজে বের করো কে লোকের অসুখ বিসুখ সারায়। এখন শুধু কালো পোশাকে শরীর ঢাকা মহিলারা আসছে কুয়ার কাছে। অবশেষে একজন পুরুষ এলে সান্তিয়াগো জিজ্ঞেস করল, লোকের রোগ হলে প্রতিকার করে এমন কাউকে চেনেন নাকি আপনি? আমাদের অসুস্থতা সারান আল্লাহ। দেখে বোঝা যায় নবাগতকে দেখে ভয় পেয়ে গেছে। কোনো ডাক্তারকে খুঁজছেন?
কোরআন থেকে কয়েকটা আয়াত পড়েই চলে গেল সে। আরও পরে আরেকজন আসে, বয়স একটু বেশি, কাঁধে বালতি। একই প্রশ্ন করে ছেলেটা, এমন লোক দিয়ে কি করবে তুমি? কারণ এইখানে আমার বন্ধু অনেক মাস ধরে কষ্ট করে এসেছে তার সাথে দেখা করার জন্য। যদি এমন কেউ এ মরুদ্যানে থেকে থাকে তো সে নিশ্চয়ই খুব শক্তিমান। ভাবে লোকটা একটু সময় ধরে। এমনকি গোত্রপতিরা চাইলেও হুটহাট তার সাথে দেখা করতে পারে না। তিনি যদি চান তো দেখা হবে। যুদ্ধ শেষ হোক, তারপর ক্যারাভানের সাথে চলে যাবেন। মরুর জীবনে ঢোকার চেষ্টা করা ভালো নয়। চলে গেল বয়স্ক লোকটাও। এদিকে কিছুতেই হাল ছাড়বে না ইংরেজ। এখনও পথে আছে তারা। অবশেষে কম বয়সে এক মেয়ে হাজির হলো। কালো কাপড় নেই তার শরীরে, কাঁধে পাত্র ঝোলানো, মাথা কাপড়ে ঢাকা, মুখটা শুধু খোলা। এগিয়ে যায় ছেলেটা, জিজ্ঞেস করে অ্যালকেমিস্টের কথা। ঠিক তখনই কেমন ধাক্কা লাগে তার বুকে। সারা দুনিয়ার আত্মারা যেন আঘাত করছে। মেয়েটার গহীন চোখ, হাসি আর নীরবতার মাঝামাঝি থাকা ঠোঁট তাকে সব ভাষার সেরা ভাষার কথা শিখিয়ে ছাড়ে। ভালোবাসা। মানব জাতির চেয়েও পুরনো, মরুভূমির চেয়েও পুরনো। চোখে চোখে কি করে যেন সে ভাষার খানিকটা চলে যায়। তারপর হেসে ফেলে মেয়েটা। লক্ষণ। হয়তো এই মেয়ে তার নিজের অজান্তেই সারা জীবন তার জন্য অপেক্ষা করেছে। এমন সব লক্ষণ ছড়িয়ে আছে আন্দালুসিয়ার পাহাড়ে পাহাড়ে, সাহারার মরুভূমিতে, সাগরের বুকে। এ হলো পৃথিবীর শুদ্ধতম ভাষা। হঠাৎ সান্তিয়াগোর মনে হয় সে পৃথিবীর একমাত্র নারীর সামনে দাঁড়িয়ে আছে, আর মেয়েটাও টের পাচ্ছে একই অনুভূতি। কোনো কথা নয়, শুধু অনুভূতি। সে সবসময় বলে এসেছে যে অচেনা কাউকে হঠাৎ বিয়ে করে বসার আগে তাকে প্রেমে পড়তে হবে। কিন্তু অচেনা কাউকে এমন হঠাৎ করে ভালো লেগে যাবে তা ভাবাও কঠিন। আসলেই পৃথিবীর সব কিছু এক হাতে লেখা, আর সব হৃদয় ভালোবাসা দিয়ে পাঠান তিনি। মাকতুব, ভাবে ছেলেটা। ধরে একটু ঝাঁকা ইংরেজ লোকটা। আরে জিজ্ঞেস করো। সামনে এগিয়ে যায় সান্তিয়াগো। তারপর মেয়েটা যখন আবার হাসে, হেসে ওঠে সেও। নাম কি তোমার? ফাতিমা। চোখের পলক পড়ে মেয়েটার। আমাদের দেশে কোনো কোনো মেয়েকে লোকে এ নামেই ডাকে। নবীর মেয়ের নাম, বলল ফাতিমা। দিগ্বিজয়ীরা সবখানে নামটা ছড়িয়ে দিয়েছিল। সুন্দর মেয়েটা যখন যোদ্ধাদের কথা বলে তখন গর্ব ফুটে ওঠে তার চোখে মুখে, তাই আরও সুন্দর দেখায়। ইংরেজ লোকটা তাড়া খেয়ে অবশেষে আসল প্রসঙ্গে আসে সান্তিয়াগো। লোকের অসুখ হলে সারায় যে সে কোথায়? এ লোকটা জীবনে সব রহস্যের কথা জানে, বলল মেয়েটা। যোগাযোগ করতে পারে মরুভূমির জিনদের সাথেও। জিন হল ভালো আর মন্দে মিশানো এক ধরনের আত্মিক অবয়ব। দক্ষিণে দেখায় মেয়েটা। সেখানে আছে অদ্ভুত সেই লোক। তারপর পাত্র ভরে নিয়ে রওনা দেয়। সাথে সাথে রওনা দেয় ইংরেজও। কোনো একদিন কুয়ার পাশে বসে বসে আপন মনে নিজেকে শোনায় সান্তিয়াগো। আমি তারিফায় বসেছিলাম, আর বাতাস এসেছিল দূর আফ্রিকার বুক থেকে। সুন্দর মেয়ের সুঘ্রাণ নিয়ে এসেছিল। বুঝতে পারে সে, দেখার আগে থেকেই ভালোবাসে এই মেয়েকে। জানে এই মেয়ের জন্য থাকা ভালোবাসাই তাকে পৃথিবীর সব গুপ্তধন আবিষ্কারের পথে রাহা খরচ যোগাবে। পরদিন সে আবার ফিরে যায় সেই কুয়ার কাছে। অবাক ব্যাপার, ইংরেজ লোকটা সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে মরুভূমির দিকে। আমি সারাটা বিকাল আর সন্ধ্যা অপেক্ষা করলাম। সে এলো সন্ধ্যার প্রথম তারা উঠে আসার সাথে সাথে। জানালাম কি খোঁজ করছি সে কথা। প্রশ্ন করল কখনো অন্য কোনো ধাতুকে সোনা বানিয়েছি কিনা। বললাম এসব জানতেই এসেছি। আমাকে তখন বলল আগে বানাতে জানতে হবে। এটুকুই সব, যাও আর চেষ্টা করো। কোনো জবাব নেই ছেলেটার মুখে। বেচারা ইংরেজ সারাটা পথ পেরিয়ে এসেছে এ কথা শোনার জন্যে যে সে যে চেষ্টা করে আসছে অনেক আগে থেকে সেটাই করে যেতে হবে। তাহলে চেষ্টা করো। তাই করব, শুরু করব এখনই। ইংরেজ চলে যাবার পর এলো ফাতিমা। ভরে নিল তার পানির পাত্র। একটা কথা বলার জন্য এসেছে এখানে ফাতিমা। তোমাকে স্ত্রী করে পেতে চাই, ভালোবাসি। মেয়েটার সাথে সাথে পাত্র ফেলে দেয় হাত থেকে। ছিটকে পড়ে পানি।
প্রতিদিন এখানে অপেক্ষা করব তোমার জন্য। সাগর আর মরুভূমি পেরিয়ে এসেছি এখানে, পিরামিডের দেশে, একটা গুপ্তধনের সন্ধানে। আমার কাছে যুদ্ধটা রীতিমতো অভিশাপ, কিন্তু এখন তাই আবার আশীর্বাদ হয়ে এসেছে, কারণ দেখা পেয়েছি তোমার। একসময় যুদ্ধ থেমে যাবে। আশেপাশে খেজুর বনে তাকায় সান্তিয়াগো, নিজেকে শোনায় সে একজন রাখাল ছেলে, আর চাইলেই আবারও রাখাল হয়ে যেতে পারবে। শুধু এসেছে গুপ্তধনের খোঁজে, আর তার কাছে গুপ্তধনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফাতিমা। গোত্রের লোকেরা সবসময় গুপ্তধনের তালাশে থাকে, যেন মেয়েটা ধরে ফেলেছে সান্তিয়াগোর চিন্তা। আর মরুর মেয়েরা তাদের গোত্রের ছেলেদের নিয়ে গর্ব করে। পাত্র ভরে নিয়ে ফিরে গেল সে। প্রতিদিন সান্তিয়াগো যায় সেই কুয়ার কাছে, দাঁড়িয়ে থাকে, অপেক্ষায় থাকে, তারপর একটু একটু করে শোনায় নিজের জীবনের কাহিনী। ফাতিমার সাথে কাটানো দিনের 15টা মিনিট ছাড়া বাকি সময় যেন কাটতেই চায় না। মাসখানেক পেরিয়ে যাবার পর দলনেতা কারাভেনে সবাইকে ডাকল। কে জানে কখন থামবে যুদ্ধ, আর কে জানে কখন বেরিয়ে পড়ব আমরা। যুদ্ধ চলতে পারে অনেক সময় ধরে, হয়তো 1 বছর, হয়তো আরও বেশি। দুপক্ষের শক্তি অনেক, তাদের কাছে যুদ্ধের গুরুত্ব অনেক। এটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ নয়, দুপক্ষই শক্তির ভারসাম্যের জন্য লড়ছে। আর যখন এমন ধারা যুদ্ধ একবার শুরু হয় তখন চলতেই থাকে, কারণ এসব ক্ষেত্রে আল্লাহ দুপক্ষকে মদদ দেন। সবাই চলে যায় যার যার থাকার জায়গায়। ছেলেটা যায় ফাতিমার জন্য। সেদিন বিকালে তার কথা হয় কারাভ্যানের ব্যাপারে। আমাদের দেখা হবার পরদিন বলেছিলে না ভালোবাসো আমাকে, তারপর শিখিয়ে দিলে মহাজাগতিক ভাষার ব্যাপারে, শিখালে বিশ্বের আত্মার কথা। এসব মিলিয়ে আমি কেমন যেন তোমারই অংশ হয়ে গেছি। ফাতিমার রিনরিনে কণ্ঠ টের পায় সান্তিয়াগো। তার কাছে খেজুর গাছে বাতাসের হুটুপুটির শব্দ আর তেমন ভালো লাগে না। এ মরুদ্যানে তোমার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। ভুলে গেছি অতীতের কথা, আমার রীতিনীতির কথা। ভুলে গেছি মরুর বুকে পুরুষ নারীকে কিভাবে চায় সে কথাও। ছেলেবেলার পর থেকে মনে হতো মরুভূমি আমাকে দারুণ কোনো উপহার দিবে। পেয়ে গেছি সেটা। সান্তিয়াগো চায় একটা হাত তুলে নিতে, কিন্তু ফাতিমা আঁকড়ে আছে পানির পাত্র। তুমি স্বপ্নের কথা বলেছ, বলেছ বুড়ো রাজা আর নানা কথা, বলেছ লক্ষণের কথা। আমি তো ভয় পাই না, কারণ লক্ষণ টেনে এনেছে তোমাকে আমার কাছে। এখন আমি তোমার স্বপ্নের অংশ, তোমার লক্ষ্যের অংশ। তাই আমার মনে হয় তোমার উচিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। যুদ্ধ থামা পর্যন্ত অপেক্ষা করতে চাইলে করো, কিন্তু আগে যাবার কথা ভাবলে এগিয়ে যাও। যাও লক্ষ্যের দিকে। মরুর বুকের ঢেউগুলো হরজ বাতাসে বাতাসে বদলে যায়, বদলায় না শুধু মরুভূমি। এভাবেই বদলাবে না আমাদের ভালোবাসা। মাকতুব, বলে সে, আমি সত্যি তোমার স্বপ্নের অংশ হয়ে থাকলে একদিন ফিরে আসবে তুমি আমার কাছে। তার মন খারাপ হয়ে যায়। বিয়ে করা সব রাখালের কথা মনে পড়ে যায়। তাদের স্ত্রীদের বোঝাতে হয় কেন দূরের মাঠে যেতে হবে। ভালোবাসা তাদের একত্রে রাখতে চায়। পরের দেখায় সে কথা জানালো সান্তিয়াগো ফাতিমাকে। মরুভূমি আমাদের কাছ থেকে আপনজন কেড়ে নেয়, মাঝে মাঝে আর ফিরে আসে না তারা। আমরাও জানি, যারা আর ফেরে না হয়ে যায় মেঘের অংশ। তারা আমাদের জীবনগুলোর অংশ হয়ে যায় পৃথিবীর আত্মা। কেউ কেউ সত্যি ফিরে আসে, তখন আশায় বুক বাঁধে অন্যেরা। আমি হিংসা করতাম সেসব মেয়েকে। এখন থেকে আমিও একজনের অপেক্ষায় থাকব। আমি মরুর মেয়ে, গর্ব করি ব্যাপারটা নিয়ে। চাই আমার স্বামীও বাতাসের মতো মরুভূমির বালির ঢেউয়ের মতো এগিয়ে যাক। আর যদি সে ফিরে না আসে, ধরে নিব হয়ে গেছে মাটি, পানি, মেঘের অংশীদার। ফাতিমার ব্যাপারে বলার জন্যে সান্তিয়াগো ইংরেজ লোকটার খোঁজ করে। অবাক হয়ে দেখে তাঁবুর বাইরে একটা ফার্নেস বানিয়ে বসে আছে সে। নিচে কাঠখড়ের আগুন, উপরে স্বচ্ছ এক ফ্লাস্ক। মাঝে মাঝে তাকাচ্ছে মরুভূমির দিকে, মাঝে মাঝে বইয়ের দিকে। এ হলো কাজের প্রথম ধাপ। প্রথমে সালফার সরিয়ে ফেলতে হবে। কঠিন কাজ, করতে হলে ব্যর্থতার ভয় আছে, তবু করব। 10 বছর আগে ভয় পেয়ে যে কাজ বন্ধ করেছিলাম, আবার শুরু করব সেটা। তবু 20 বছর যে অপেক্ষা করিনি তাতেই মহা খুশি। আস্তে আস্তে সূর্য নেমে যায়। সান্তিয়াগো ভাবে নিজের প্রশ্নগুলোর কথা জিজ্ঞেস করতে হবে মরুভূমিকে। ভাবতে ভাবতেই টের পায়
কিসের যেন ছায়া পড়েছে তার উপর। উপরে তাকিয়ে একজোড়া শিকারী পাখি দেখে। পাখিগুলো যুদ্ধ করছে। তাকিয়ে থাকে সে। কে জানে, তারা হয়তো বেদখল ভালোবাসার ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবে। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে সান্তিয়াগোর। ইচ্ছা হয় জেগে থাকতে, আবার মনে হয় ঘুমিয়ে পড়ে এখনই। আমি বিশ্বের ভাষা শিখছি, আর তাই পৃথিবীর প্রতিটা বিষয় খোলাসা হয়ে যাচ্ছে আমার সামনে, এমনকি লড়তে থাকা শিকারী পাখিরাও। কেন যেন তার প্রেমে পড়াটা ভালো লাগতে শুরু করে। তুমি যখন কাউকে ভালোবাসবে, অনেক ব্যাপার স্পষ্ট হয়ে যাবে তোমার সামনে। একটা পাখি আরেকটার উপর নেমে আসে এক পলকে, তীব্র বেগে। হঠাৎ মরুভূমির দিকে তাকিয়ে সে যেন দেখতে পায় একদল যোদ্ধাকে। দেখে তাদের তলোয়ারের ঝলকানি। মনে বিবশতা চলে আসে এক মুহূর্তের জন্য। মরীচিকা হবে হয়তো, আগেও বেশ কয়েকবার দেখেছে সে। সেনাদল আসবে কোন দুঃখে। সবসময় লক্ষণ অনুসরণ করো, বলেছিল বয়সী রাজা। এবার বুঝতে পারে সে কল্পনায় যে দৃশ্য দেখেছে বাস্তবে তাই হবে। উঠে দাঁড়ায়, চলতে শুরু করে খেজুর বনের দিকে। এখন মরুভূমি নিরাপদ, আর বিপদ আছে মরুদ্যানেই। এক গাছের নিচে বসেছিল উটলা। সান্তিয়াগো তার দিকে এগিয়ে যায়। সেনাবাহিনী আসবে, জেনেছি, মানে দেখেছি মনের চোখে। মরুভূমি এমন এক জায়গা যেখানে মানুষ চোখে অনেক কিছু দেখে। তখন সান্তিয়াগো সবকিছু খুলে বলে। মাঝে মাঝে মানুষের কাছে পুরো সময় হয়ে যায় একটা বই। দমকা হাওয়ায় সে বইয়ের কোনো কোনো পাতা খুলে যায়। পৃথিবীর সব বিষয় মাঝে মাঝে এভাবে খুলে যায়। মরুভূমিতে এমন মানুষ আছে যারা বিশ্বের আত্মায় প্রবেশ করতে পারে। নাম তাদের সির। তাদেরকে সবাই ভয় পেয়ে চলে। তারা সাবধানে তাদের কথাও জেনে নেয়, কারণ যুদ্ধে কে মরবে আর কে বাঁচবে কেউ জানে না। গোত্রের মানুষ যুদ্ধ করতে চায়, চায় অনিশ্চয়তার স্বাদ পেতে। ভবিষ্যৎ তো আল্লাহই লিখে রেখেছেন, আর যা তিনি লিখে রেখেছেন তা মানুষের ভালোর জন্য করা। তাই গোত্রের লোকজন দল বেঁধে বাস করে। তারা চায় যুদ্ধ করতে, বর্তমান নিয়ে থাকতে। অনেক ব্যাপারে সতর্ক থাকতে হবে। জানতে চায় কোথায় শত্রুর তলোয়ার, কোথায় ঘোড়া। পরের বার কোন আঘাত করলে মারা যাবার সম্ভাবনা থাকবে না। উটচালক যোদ্ধা না হলেও সিরদের সাথে উঠা বসা ছিল। অনেকের কথা সত্যি হয়, কারো কারো কথা হয় ভুল। সবচেয়ে বেশি বয়সী এবং সবচেয়ে বেশি ভয় পাওয়া হয় যাকে, সেই বয়সী সির তাকে অনেক কথা শোনায় একদিন। জানায় কেন উটচালক ভবিষ্যতের ব্যাপারে এত বেশি উৎসুক। কেন আবার? যেন কাজ করতে পারি, জবাব দেয় উটচালক। যেন যেসব ব্যাপার চাই না সেগুলো এড়িয়ে চলতে পারি। তখনই এড়িয়ে যেতে পারবে যখন সেগুলো তোমার ভবিষ্যতের অংশ হবে না। হয়তো আমি ভবিষ্যৎ জানতে চাই, এই জন্য যে যাই আসুক না কেন সামনে, সেটার জন্য প্রস্তুত হতে হবে। ভালো, ভালো ব্যাপার। আসলে তা হবে দারুণ চমক। আর যদি খারাপ খবর আসে, তাহলে আসার আগে তুমি মুষড়ে পড়বে, কারণ তুমি আগে থেকেই ভোগান্তির কথা জানো। ভবিষ্যৎ জানতে চাই কারণ আমি একজন মানুষ, আর মানুষ সব সময় ভবিষ্যতের উপর ভর করে জীবন চালায়। লোকটার বিশেষ গুণ হল মাটিতে একতাল ছক্কা ফেলে সেগুলো দেখে মানুষের ভবিষ্যৎ বলা। এবার সে আর সে কাজটা করে না। ছক্কাগুলো হাতে নিয়ে পেঁচিয়ে ফেলে কাপড়ে। আমি লোকের জীবনের ভবিষ্যৎবাণী করে বেড়াই, এভাবে জীবন চালাই। জানি কি করে ছক্কাগুলোকে মারতে হয়, কি করে তাদের ঢোকাতে হয় মহাকালের বইয়ের ভিতরে, যেখানে লেখা আছে সব কথা। এভাবে আমি ভবিষ্যৎ পড়ি, দেখতে পাই ভুলে যাওয়া অতীত, আর চিনতে পারি সুলক্ষণ। লোকে আমার কাছে কাজের জন্য এলে আমি যে ভবিষ্যৎ দেখতে পাই একেবারে স্পষ্ট এমন নয়। অনুমান করি হিসাবের উপর নির্ভর করে। আর সব কিছুর মতো ভবিষ্যৎ ঈশ্বরের। তিনি বিচিত্র কোনো উপায়ে হাজির করেন আমাদের ভবিষ্যতের সামনে। কি করে ভবিষ্যৎ নিরূপণ করি? বর্তমানের লক্ষণ বিচার করে। বর্তমানে মনোযোগ দাও, ভবিষ্যৎ বদলে যাবে। সব ভুলে গিয়ে বরং প্রতিদিন সুন্দরভাবে কাটানোর চেষ্টা করো। ঈশ্বর তার সৃষ্টিকে অনেক ভালোবাসেন। প্রতিদিন দিন শুরু হয় অসীম সম্ভাবনা নিয়ে। কোন পরিস্থিতিতে স্রষ্টা তার ভবিষ্যৎ জানার ব্যাপারে সহায়তা করতে পারেন? শুধু তখনই যখন স্বয়ং তিনি সেটাকে তোমার সামনে হাজির করবেন। তিনি তা করেন শুধু এজন্য যে এ ভবিষ্যৎটা সত্যি ভবিষ্যৎ, কিন্তু লেখা হয়েছে বদলে দেওয়ার জন্য। ঈশ্বর ছেলেটাকে ভবিষ্যতের এক ঝলক দেখিয়েছেন, ভাবে উটচালক। যদি
তিনি সত্যি সত্যি ছেলেটাকে তার পক্ষ হয়ে সেবা করতে পাঠিয়ে থাকেন? যাও আর কথা বলো গোত্রপতিদের সাথে, জানিয়ে দাও যে সেনাদল আসছে। হাসবে তো, তারা মরুর মানুষ, আর মরুর মানুষ লক্ষণ বিচার করে সব সময়। তাহলে তারা এর মধ্যেই হয়তো জেনে গেছে, কিন্তু এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা বিশ্বাস করে যদি সত্যি আল্লাহ চান তারা ভবিষ্যৎ সম্পর্কে জানুক, তাহলে অন্য কেউ তাদের জানাবে। আগেও অনেকবার এমন হয়েছে, এবার যে জানে সে হলে তুমি। ফাতিমার কথা মনে পড়ে যায় ছেলেটার। সিদ্ধান্ত নেয় দেখা করবে গোত্রপতির সাথে। মরুদ্যানের কেন্দ্রে থাকা বিশাল সাদা তাঁবুর দিকে এগিয়ে গেল সান্তিয়াগো, প্রহরীকে পাশ কাটিয়ে। আমি গোত্রপতিদের সাথে দেখা করতে চাই, মরুভূমি থেকে লক্ষণ পেয়েছি। কোনো সাড়া না দিয়ে প্রহরী ঢুকে যায় তাঁবুর ভেতরে। বেরিয়ে আসে সাদা সোনালি পোশাক পরা এক তরুণ আরবকে নিয়ে। সব খুলে বলল ছেলেটা। লোকটা অপেক্ষা করতে বলে আবার চলে যায় ভিতরে। নেমে আসে রাত। একে একে উত্তেজিত সেনারা আসা যাওয়া করতে থাকে তাঁবুতে। তারপর নিভিয়ে দেয় মরুদ্যানের সব আলো। আলো জ্বলছে শুধু বড় তাঁবুতে। এই পুরো সময় জুড়ে সান্তিয়াগো শুধু ফাতিমার কথা ভেবেছে, শেষ কথাগুলোর অর্থ বের করার চেষ্টা করেছে। অবশেষে প্রহরীরা তাকে ভিতরে যেতে বলে। ভিতরে ঢুকে অবাক হয়ে যায় সান্তিয়াগো। মরুভূমির মাঝখানে এত সুন্দর তাঁবু থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। জীবনে দেখেনি। এত সুন্দর গালিচায় পা রেখে এগিয়ে যায় সে। খাঁটি সোনার তৈরি বাতিদান ঝুলছে উপর থেকে, প্রত্যেকটায় একটা করে মোমবাতি। গোত্রপতিরা বসে আছে অর্ধবৃত্ত তৈরি করে, দামি বিছানা আর কাজ করা লম্বা বালিশে ঠ্যাস দিয়ে। মশলার চা নিয়ে যাতায়াত করছে চাকর বাকরের দল। বাকিরা ঠিক করছে হুকার আগুন। বাতাসে ধোঁয়ার মৃত সুগন্ধ। সব মিলে 8 জন গোত্রপতি। এক মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে তা বোঝা যায়। সাদা সোনায় মরানো এক আরব অর্ধবৃত্তের একেবারে মাঝখানে বসে আছে। একটু আগে কথা বলেছে যে তরুণ আরবের সাথে, সেও আছে সেখানে। লক্ষণ নিয়ে কথা বলে? কে নবাগত? এক গোত্রপতি বলে সান্তিয়াগোকে দেখতে দেখতে। আমি, বলে সে। তারপর জানায় সে সময়ের ঘটনাটুকু। মরুভূমির সবাইকে বাদ দিয়ে এক নবাগতকে এসব কথা কেন জানাবে? আমরা তো এখানে বাস করি অনেক পুরুষ ধরে, বলে উঠে আরেক গোত্রপতি। কারণ আমার চোখ এখনো মরুর সাথে মানিয়ে নিতে পারেনি। আমি এমন সব ব্যাপার দেখতে পাব যা মরুভূমিতে থাকা অভ্যস্ত চোখ দেখবে না। আর এই জন্য যে আমি বিশ্বের আত্মার কথা জানি, নিজেকে বলে সান্তিয়াগো। মরুদ্যান হল নিরপেক্ষ এলাকা, কেউ এখানে আক্রমণ করে না, বলল তৃতীয় গোত্রপতি। আমি যা দেখেছি শুধু তাই বলেছি, বিশ্বাস না করলে এসব নিয়ে কোনো কিছু করবেন না। তারপর আলোচনা শুরু হয়ে যায়। আরবির এমন এক উচ্চারণে কথা বলে তারা যে ছেলেটা বুঝতে পারে না একটুও। সবাই চলে যেতে ধরলেও প্রহরী তাকে থাকতে বলে। লক্ষণ ভালো নয়। এসব কথা উটালাকে না বললেই হতো, ভয় করছে। তারপর হঠাৎ করে একটু আশ্বাসের হাসি দেয় মাছের গোত্রপতি। ভালো লাগে সান্তিয়াগোর। এতক্ষণ সে কথায় যোগ দেয়নি। না দিক, বিশ্বের ভাষা সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়ে গেছে। টের পায় তাঁবুর বাইরে ছোটাছুটির কম্পন। বুঝতে পারে এসে ভালোই করেছে। শেষ হলো আলোচনা। বুড়ো লোকটার কথা শুনে সেই লোকটা তাকায় সান্তিয়াগোর দিকে। এবার তার দৃষ্টি শীতল। 2000 বছর আগে অনেক দূর এক দেশে স্বপ্নে বিশ্বাস করা এক ছেলেকে নিক্ষেপ করা হয় কারাগারে। সেখান থেকে বিক্রি করে দেয়া হয় দাস হিসেবে, বলছে বুড়ো লোকটা এখন এমন এক উচ্চারণে যা বোঝা সম্ভব। আমাদের ব্যবসায়ীরা সেই লোককে কিনে আনে, নিয়ে আসে মিশরে। আমাদের সবাই জানে যে যে লোক স্বপ্ন চেনে সে স্বপ্ন ব্যাখ্যাও করতে পারে। বলে যাচ্ছে বয়সী লোকটা এখনো। যখন ফারাও মোটা গরুর স্বপ্ন দেখল, এই লোকটা তাদের দেশকে, মিশরকে বাঁচিয়েছিল। তার নাম ইউসুফ। সে নিজেও ছিল নতুন দেশে নতুন মানুষ, এবং সম্ভবত তার বয়সও ছিল তোমার মতোই। থামল সে। এখনও চোখের দৃষ্টি ঠিক বন্ধুসুলভ নয়। আমরা সবসময় ঐতিহ্যের দিকে দৃষ্টি রাখি। মিশরকে বাঁচানোর সেই ইতিহাসের কথা মনে রাখি। ওই ঐতিহ্যেই লেখা আছে কি করে মরুভূমি পার হতে হয়, কার সাথে বিয়ে দিতে হয় সন্তানকে। ঐতিহ্য বলে একটা মরুদ্যান আসলে নিরপেক্ষ এলাকা। দুপক্ষরই মরুদ্যান আছে,
আর দুপক্ষই সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে। বয়োবৃদ্ধের কথায় কেউ বাধা দিচ্ছে না। আরব ঐতিহ্য আমাদের শেখায় যে মরুভূমির কথা বিশ্বাস করতে হয়। যা জানি সব শিখেছে মরুভূমিগুলো। বয়সী লোকটার এক ইশারায় দাঁড়িয়ে গেল সবাই। সমাবেশ শেষ। নিয়ে যাওয়া হচ্ছে হুকাগুলো। সার বেঁধে দাঁড়িয়ে আছে সৈন্যরা। যাবার জন্য প্রস্তুত হলো সান্তিয়াগো। কথা বলে উঠল লোকটা আবার। কাল আমরা সেই নিয়ম ভাঙব যেটায় বলা আছে যে মরুদ্যানে কেউ অস্ত্রপাতি বহন করতে পারবে না। সারাদিন তন্ন তন্ন করে খুঁজব শত্রুদের। সূর্যাস্তের পর আবার সবাই যার যার অস্ত্র জমা দিবে। প্রতি 10 জন খতম হওয়া শত্রুর জন্য তুমি পাবে একটা করে সোনার মোহর। কিন্তু তারাও যুদ্ধে যাবার আগ পর্যন্ত অস্ত্র সংবরণ করা যাবে না। অস্ত্র মরুর মতোই, ব্যবহার না করলে পরে আর কাজে লাগানো যায় না। কাল সন্ধ্যার মধ্যে কোনোটাই যদি ব্যবহার করা না যায়, অন্তত একটা ব্যবহার করা হবে তোমার উপর। তাঁবু ছেড়ে সান্তিয়াগো বাইরে এসে দেখে মরুদ্যানে শুধু চাঁদের আলো। নিজের তাঁবুতে যেতে মিনিট 20 লাগবে। রওনা হয়ে গেল সে। যা করার করতে পেরেছে সে, পেরেছে বিশ্বের আত্মায় ঢুকতে। আর এর বিনিময়ে তাকে এখন জীবনের মূল্য দিতে হবে। ভয়ানক বাজি। কিন্তু সেই ভেড়াগুলো বিকে দেওয়ার পর থেকে তার ভয়ানক বাজি শুরু। উটওয়ালা বলেছিল সেদিন, কাল মারা যাওয়া আর যে কোনো একদিন মারা যাওয়া একই কথা। সব নির্ভর করছে একটা শব্দের উপর, মাকতুব। একা পথ চলতে চলতে তার মোটেও খারাপ লাগে না। কাল যদি মারা যায় তো যাবে, ঈশ্বর ভবিষ্যৎ বদলাতে চাননি বলে। মারা যাবার আগে তার অনেক অর্জন হয়েছে। দেখেছে আন্দোলুসিয়ার দিগন্ত, সাগর, পাহাড়, মরুভূমি, 2টা মহাদেশ। করেছে নানা কাজ। দেখেছে ফাতিমার রহস্যময় চোখ। বহুদিন আগে বাসা ছেড়ে আসার পর থেকে বেছে নিয়েছে ইচ্ছামতো, আনন্দে। কাল মারা গেলে কি, আর সব রাখালের চেয়ে অনেক বেশি দেখা হয়েছে ছোট জীবনে। হঠাৎ তীব্র একটা শব্দ, তারপর পড়ে যায় সে কিসের যেন ধাক্কায়। ধুলি উড়ে অন্ধকার হয়ে যায় আশপাশ। এরপর দেখতে পায় অতিকায় এক আরবি ঘোড়া টকবগিয়ে ছুটে যাচ্ছে। ঘোড়ার সোয়ারের সারা মুখ কালো কাপড়ে ঢাকা। সম্ভবত মরুভূমি থেকে এসেছে গুপ্তচর, সংবাদবাহক। কিন্তু তার উপস্থিতি সংবাদবাহকের চেয়েও শক্তিময়। কোমর থেকে বের করে ঝকঝকে বাঁকানো আরবি তলোয়ার। কে উড়ন্ত শিকারী পাখির অর্থবলয় স্পর্ধা দেখায়? চিৎকার করে ওঠে সর্বশক্তিতে। তার সেই আওয়াজ যেন আল ফাইয়ুমের 50,000 খেজুর গাছে তোলে আলোড়ন। সান্তিয়াগো মাতামারসের কথা মনে পড়ে যায় সান্তিয়াগোর। একই রকম বিশাল ঘোড়ায় চড়েছিলেন তিনি, শুধু পরিস্থিতি এখন বিপরীত। সেই স্পর্ধা আমি দেখিয়েছি, বলে আবার। নুয়ে দেয় মাথাটা, যেন তলোয়ারের আঘাত পড়তে পারে। বেঁচে যাবে অনেক প্রাণ, কারণ আমি সৃষ্টিজগতের প্রাণের ভিতর দিয়ে দেখতে পেরেছিলাম। তীব্র বেগে নেমে আসেনি তলোয়ারটা, বরং নেমে আসে ধীরে, অনেক ধীরে। আস্তে করে স্পর্শ করে সান্তিয়াগোর কপাল। এক ফোঁটা রক্ত ঝরে পড়ে সেখান থেকে। একটু নড়ছে না ঘরসোয়ার, নড়ছে না ছেলেটাও। মনে কেন যেন এক বিন্দু ভয় নেই। সে স্বপ্নের পথ চলতে চলতে মারা যাবে আজ। কি আনন্দ মনের গভীরে, আনন্দ ফাতিমার জন্য। অবশেষে লক্ষণগুলো সত্যি বলে প্রমাণিত হল। ভয়ের কিছু নেই। আর একটু পরে সে বিশ্ব আত্মার অংশ হয়ে যাবে। হবে তার শত্রুরাও আগামীকাল। এখনো তলোয়ার ধরে রেখেছে আগন্তুক। কেন উড়ন্ত শিকারী পাখির লক্ষণ পড়লে? আমি পড়েছি শুধু তাই যা পাখিরা বলতে চেয়েছিল। তারা চেয়েছিল মরুদ্যানকে বাঁচাতে। কাল মারা যাবে তোমরা সবাই, কারণ এই মরুদ্যানে তোমাদের চেয়ে বেশি লোক আছে। আল্লাহ যা চেয়েছেন তা বদলানোর কে তুমি? তলার এখনো আগের জায়গায় ঠেকানো। আল্লাহ সৃষ্টি করেছেন বাহিনীকে, যেমন সৃষ্টি করেছেন ওই পাখির জোড়া। তিনি আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন পাখির ভাষা। সবকিছু এক হাতে লেখা। মনে পড়ে যায় আবার সেই উচ্চারির কথা। সরে গেল তরবারি। কেমন এক মুক্তির স্বাদ ছড়িয়ে যায় সান্তিয়াগোর প্রাণে। এখনো নড়তে পারছে না। তোমার ভবিষ্যৎবাণীর ব্যাপারে সাবধান থেকো। লেখা হয়ে গেলে তার বদলানো যায় না। আমি শুধু একটা বাহিনী দেখেছি, যুদ্ধের ফল দেখিনি। উত্তর শুনে যেন তুষ্ট হল ঘরসাওয়ারি। এখনো হাতে অস্ত্র। আজব দেশে আজব ছেলের কি দরকার? আমি লক্ষ লক্ষ করে এগুচ্ছি। আমাকে তুমি বুঝে উঠতে পারবে না এক পলকে।
তলা সরিয়ে নিল মুখ ঢাকা লোকটা, ভরে ফেলল খাপে। আরও একটু স্বস্তি হয় সান্তিয়াগোর। তোমার সাহস পরখ করতে হতো আমাকে, বলে আগন্তুক। উৎসাহ আর সাহস হল পৃথিবীর ভাষা বোঝার সবচেয়ে কার্যকর উপায়। অবাক হয় ছেলেটা। সে এমন কোনো ব্যাপারে কথা বলছে যা খুব কম মানুষই বোঝে। এত দূরে আসার পর তোমার হাল ছেড়ে দিলে চলবে না, কিন্তু মনে রেখো, মরুভূমিকে ভালোবাসতে পারো, বিশ্বাস করতে পারো, কারণ মরুভূমি সবার সাহস খতিয়ে দেখে, প্রতি পদে পদে চ্যালেঞ্জ করে। যারা সাহস হারায়, হারিয়ে দেয় তাদের চিরতরে। কথাটুকু শুনে আবার মনের ভিতরে চলে আসে বয়সী রাজার কথা। যদি যোদ্ধারা এখানে আসার পরও তোমার মাথা ধরে থাকে, কাল সন্ধ্যার পর আমাকে খুঁজে বের করো, বলে সাওয়ারি। তলার খাপ থেকে খুলে নিয়ে সে পা দিয়ে আঘাত করে ঘোড়ার পেটে। টকবগিয়ে ছুটতে থাকে সে তো অশ্ব অন্ধকারের দিকে। কোথায় থাকো তুমি? চিৎকার করে প্রশ্ন তোলে ছেলেটা যেতে থাকা আরোহীর উদ্দেশ্যে। দক্ষিণে আঙুল তোলে লোকটা। দেখা পেয়েছে সে। সান্তিয়াগো দ্য অ্যালকেমিস্টের দেখা পেয়েছে। শুনছিলেন পাওলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস দ্য অ্যালকেমিস্ট এর ৪র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন বা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের নতুন চ্যানেল গল্পতরু হরর, যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই আয়োজন। আশা করছি আপনারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে হরর গল্পগুলো কেমন লাগছে, এবং যদি আপনাদের কোনো আইডিয়া থাকে তাহলে আপনারা সেটা শেয়ারও করতে পারেন। আর গল্পতরু হরর চ্যানেলের লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সাথে এখনই স্ক্রিনে উঠে যাবে। আপনারা এখনই গল্পতরু হরর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।